আর কতদিন এই নাটক চলবে? না, আমরা বেরিয়ে যাচ্ছি যতদিন না তুমি ধরা পড়ছো। কথাটা বলেই হেসে উঠলেন সেই মহিলা। সেই হাসি ভয় পাইয়ে দিল সেনজিৎকে। উনি কেঁপে উঠলেন ভয়তে, তারপর কাঁপা এবং ভীত গলায় প্রশ্ন করে উঠলেন, মানে তুমি আমাকে শেষ করে দিতে চাইছো? তুমি এতটা নীচ মানসিকতার, সেটা তো জানা ছিল না। যার তত্ত্বাবধানে থাকলে তাকেই মেরে দিচ্ছ তুমি আজ। নিয়ম মিস্টার রায়, এটাই তো নিয়ম। যার খাবে, যার পড়বে, তাকেই বিপদে চুবিয়ে ফেলো। শোনেননি এই প্রবাদটা? একটা চামার, মস্ত বড় চামার তুমি। বলুন, যত খুশি কথা বলুন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কারণ চেঁচামেচি করলেও আপনি জেলে যাবেনই। কথাটা বলেই হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছিলেন সেই মহিলা। কিন্তু সেনজিৎ রায় তাকে ডাকায় সে থেমে গেল। তুমি এইভাবে আমাকে ধনী প্রাণে মারছো? কে তুমি? Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হলো দণ্ডনীয় অপরাধ। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা, দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে অনুভব মুখার্জির লেখা পাচার। আজকের গল্প পাঠে স্বস্তিকা এবং আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, পাচার। রাত 12:45। একটা ট্যাক্সি এসে দাঁড়ালো ভবানীপুরের এক নির্জন রাস্তায়। কুকুর ছাড়া কেউ জেগে নেই। একটা দুটো বাড়িতে টিমটিম করে আলো জ্বলছে বটে, টিভির আওয়াজও শোনা যাচ্ছে। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। ট্যাক্সি থেকে নেমে এক অল্প বয়সী মেয়ে তার বাড়ির দিকে এগিয়ে চলেছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছন পিছন হাঁটছে। এত রাতে কে পিছু নিল? এই পাড়ার চ্যাংড়া ছেলেরা তো ওর পিছু নেবে না। তাহলে কি বাইরের কেউ? না, তাও তো সম্ভব না, কারণ এর মধ্যে কোনো ঝামেলা তো হয়নি। কেমন একটা অস্বস্তি হতে লাগলো ওর। মনের ভুল না সত্যি কেউ পিছু নিচ্ছে? বাড়ি এখনো 10 মিনিটের পথ, তাহলে দৌড়ে লাভ নেই, তাতে বিপদ বাড়বে। মেয়েটা ঘুরে দাঁড়িয়ে চিৎকার করতে যাবে, এমন সময় পিছন থেকে কেউ একজন তার মুখ চেপে ধরল। একটা রুমাল দিয়ে চেপে ধরেছে ওর নাক মুখ। কেমন যেন মিষ্টি একটা গন্ধ পাচ্ছে সে। ক্লোরোফর্ম। অনেক চেঁচাবার চেষ্টা করলো, কিন্তু লাভ কিছুই হলো না। সে নিজেকে বাঁচাতে পারল না। তাকে অপহরণ করে ছায়ামূর্তি বেরিয়ে গেল গাড়ি করে। বাড়ির মেয়ে সে রাতে বাড়ি ফিরল না। কিন্তু কেন অপহরণ করা হলো মেয়েটাকে? কি তার পরিচয়? আর যে অপহরণ করলো সেই বা কে? আর কি উদ্দেশ্যে পিছু নিয়েছিল মেয়েটির? মেয়েটির নাম সৌরিন্দ্রী রায়। ভবানীপুরের বড় বাড়ির মেয়ে সে। বাবা ব্যবসাদার মানুষ, আর মা নেহাতি গৃহবধূ। এক বোন আছে, আর আছে এক দূর সম্পর্কের দাদা। সৌরিন্দ্রীর বাবার নাম সেনজিৎ রায়, আর মায়ের নাম নিহারিকা রায়। সৌরিন্দ্রীর বোন এখন বিদেশে পড়াশোনা করছে। ওর বয়স 22 বছর। সৌরিন্দ্রীর থেকে বছর 4 ছোট। সে এই গল্পে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে না, বরং এখানে দূর সম্পর্কের দাদাকে নিয়ে কিছু জিনিস বলে রাখি। দূর সম্পর্কের দাদার নাম হিমাংশু শেখর সেন।
সে আগে বম্বেতে থাকত। বছর দুয়েক হলো সে তার কাকার বাড়িতে এসে থাকছে। সে ঠিক কি করে তা এ বাড়ির কেউই জানে না। সৌরিন্দ্রী যে হিমাংশুর থাকার ব্যাপারে খুব একটা মত দিয়েছিল তা নয়, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারেনি। আজ যখন সৌরিন্দ্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন প্রথম থেকেই নিহারিকা দেবীর সন্দেহ ছিল হিমাংশুর ওপরে। পুলিশকেও সে এ কথাই বলেছে। ইন্সপেক্টর সৌম্যজিৎ পাল এই কিডন্যাপ কেসের দায়িত্ব নিয়েছে। সেই তদন্ত করার জন্য সকালবেলা দলবল নিয়ে রায়বাড়িতে এলো, আর এসেই প্রথম কথা বলল সেনজিৎ রায়ের সঙ্গে। আমি আমি সত্যি নির্বাক ইন্সপেক্টর পাল। আমার মেয়ের কোনো শত্রু নেই। তাহলে তাহলে কে কিডন্যাপ করবে, আর কেনই বা করবে? সেটা তো সময় বলবে, আর যে কিডন্যাপ করেছে সে বলবে। কি হলো ম্যাডাম, আপনি মনে হচ্ছে আসল লোককে চেনেন। নিহারিকা যে কথাটা বলল সেটার মুদ্রা বিষয় হলো সৌরিন্দ্রীকে হিমাংশুই কিডন্যাপ করিয়েছে। ওকে চাপ দিলেই কাজ হয়ে যাবে, এটা নিয়ে সে নিশ্চিত। আচ্ছা, আপনি এই সন্দেহটা ঠিক কাকে করছেন সেটা আমি জানতে পারি কি ম্যাডাম? সৌম্যজিতের এই প্রশ্নে নিহারিকা দেবী বললেন, চোখ কান খোলা রাখলে আপনিও বুঝতেন ইন্সপেক্টর পাল। আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি এখানে আজে বাজে প্রশ্ন করে চলেছেন। এটা সত্যি যে হিমাংশুর সঙ্গে সৌরিন্দ্রির একটা ঠান্ডা লড়াই চলতো, কিন্তু সেটা কিডন্যাপ অবধি গড়ানোর মতো ছিল না। হিমাংশুকে প্রশ্ন করার পর সেই বলল, ও আমার বোন হয়, ওকে কিডন্যাপ করে আমার লাভ কি? সেটা তো আপনিই বলবেন। কি বলবো বলুন? সৌরিন্দ্রি কোথায়? জানি না। আপনি কি করেন? ব্যবসা, ব্যবসা? ইলেকট্রিক্যালস। যোগুবাবুর বাজারেই আমার একটা দোকান আছে, চাইলে খোঁজ করে নিতে পারেন। হ্যাঁ, আপনি না বললেও সেটা আমরাই করে নেব। আচ্ছা, এখন বলুন তো দেখি, বোনের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কেমন ছিল? খুব ভালো না, খুব একটা খারাপও না। আসলে ইলেকট্রিক্যালসের ব্যবসা করে মানুষ যে পেট চালাতে পারে সেটা ওর ধারণার বাইরে ছিল। বড়লোক বাপের মেয়ে, সাধারণ জীবনযাপনে অভ্যেস নেই। হিমাংশু চলে যাওয়ার সময় নিহারিকা দেবীকে বলে গেলেন, কথার মার প্যাচে ওকে ধরা খুবই মুশকিল। যদি সত্যি ইনি অপরাধী হয়ে থাকেন, তাহলে অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে এনার জন্য। হিমাংশুর অতীত জীবন আর ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে জানতে হবে, আর সেইটা জানার জন্য একটু খাটতে হবে। হিমাংশু চলে যাবার পর নিহারিকা দেবী বললেন, আপনারা বিশ্বাস করলেন ওকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো ভুল করছেন। দোকানের ব্যাপারটা কিন্তু সত্যিই সন্দেহজনক। এইবার কথা বললেন সেনজিৎ রায়। উনি বললেন, সৌরেন্দ্রী এতদিন আপনাদের জন্য কাজ করলো, তার প্রতিদান আপনারা এই দিলেন মেয়েটাকে। খুব সত্যি কথা। সৌরিন্দ্রী ছিল সিবিআইতে, তার উপর এরকম হামলা। সৌম্যজিতের কাছে ব্যাপারটা এবার যেন একটু পরিষ্কার হলো। মেয়ে পাচার নিয়ে এখন শহরে লাফালাফি চলছে। সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত করে বার করতে যে কে এর পিছনে আছে। সৌরিন্দ্রীকে সেই কারণে অপহরণ করা হয়নি তো? প্রচন্ড রকমের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেন। এই সন্ধান নিয়েই অন্ধকারে নামলো সৌম্যজিৎ। দেখাই যাক না কি লেখা আছে কপালে। 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু তবু সৌরিন্দ্রীর কোনো খবর পাওয়া গেল না। সিবিআই এর তদন্ত থামেনি এখনো। সৌম্যজিৎকে ভাবিয়ে তুলেছে অন্য কিছু। সৌরিন্দ্রীর বাড়ি চেনা অপরাধীদের পক্ষে তখনই সম্ভব যখন সৌরিন্দ্রীর ওপর তারা নজর রাখবে। শুধুই কি পেশাগত শত্রুতা? আচ্ছা, ব্যক্তিগত শত্রুতা কি থাকতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই পারে। আর সেক্ষেত্রে প্রথম যে নামটা মাথায় আসবে সেটা হলো হিমাংশু শেখর দাসের ওপর। কিন্তু এটা বড্ড প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে নাকি? দোষ দেবার লোক চোখের সামনে আছে বলেই একতরফা দোষ দিয়ে যাওয়া। তার দিক বিচার করো না, কিন্তু সে যদি কিডন্যাপের সঙ্গে জড়িত না থাকে, তাকে শাস্তি দিলেও সৌরিন্দ্রী তো ফিরে আসবে না। অফিসিয়ালি যা মুভ করবে তা সে করুক, কিন্তু আনঅফিসিয়ালি একজনকে তদন্তে লাগাতেই হবে। আর এটা যখন মেয়েদের মান সম্মানের ব্যাপার, তখন একজন মহিলা গোয়েন্দাকেই লাগবে এখানে। কিন্তু কে সেই মহিলা গোয়েন্দা যাকে সৌম্যজিৎ কাজে লাগাতে চায়? এবার তাহলে তার দিকে একটু নজর দেওয়া যাক বরং। ন্যাড়া যেমন একবারই বেলতলায় যায়,
ঠিক তেমনই কলকাতা ছাড়লে সবাই হয়তো একবারই কলকাতা ফেরে। এক তো কলকাতায় চাকরি নেই, দ্বিতীয়ত কলকাতায় মেয়েরা রাতে একা বেরোতে পারবে কি না তা নিয়ে বেশ সন্দেহ আছে আমার। গত 10 দিনে কলকাতার বিভিন্ন জায়গা থেকে 40 জন মেয়ে অপহৃত হয়েছে। তাদের প্রত্যেকের বয়স 18 থেকে 28-এর মধ্যেই, আর প্রত্যেকেই বেশ সুন্দরী। ব্যাপারটা যত ভাবছি ততই অবাক হয়ে যাচ্ছি। কি এমন হলো যে পরপর এতগুলো মেয়ের অপহরণ হলো? আর কে করছে এগুলো? ভগবানই জানে। আদৌ কি জানে ভগবান? তাও জানি না। আমি শ্যামাপ্রসাদ কলেজে পড়ি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সেই 10টা সাড়ে 10টা হয়ে যায়। গত 10 দিনে মা বাবার চিন্তা এমন জায়গায় পৌঁছে গেছে যে একটা সময় আমার দাদা গিয়ে আমাকে নিয়ে আসতে শুরু করে। পরে অবশ্য আমি রনের সঙ্গে চলে আসতাম। রনও আমার বন্ধু, একই কলেজে পড়ি দুজন। পুরো নাম রণজয় বসু। আমার দাদার নাম অভিজ্ঞান মুখার্জি আর আমার নাম অভিলাষা মুখার্জি। দাদা 10 বছর হলো চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার বছরের মধ্যেই মা বাবা ওকে সংসারী করে দেয়। আমার বৌদি খুব মিষ্টি একটা মেয়ে। বৌদির নাম রাজন্যা, ডাকনাম রুনা। দাদা বৌদির লাভ ম্যারেজ, কাজেই বৌদির সঙ্গে আমাদের বাড়ির বিয়ের আগে থেকেই একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে আছে, সেই বিয়ের আগে থেকে। এ বাড়িতে বৌদির মানিয়ে নিতেও কোনো সমস্যা হয়নি সেভাবে। এরকমই এক বিকেলে আমি বৌদি বাইরের লনে বসে গল্প করছি। কথা প্রসঙ্গেই বললাম, এখন বাড়ি ফেরাই ঝামেলা। ভাগ্যিস রণটা এদিকে থাকে, নইলে দাদাকে অফিস থেকে ফিরে আবার কলেজ অবধি ছুটতে হয়। বৌদি আঙুলে নেল পলিশ পরছিল। সেটা পড়তে পড়তেই বেশ শান্ত গলায় বৌদি বলল, বাইরের অবস্থাও তো ভালো না। একটু না হয় কষ্ট করলই তোর দাদা, তাতে কি আর এমন এসে গেল? নিজের বোনের জন্যই তো করছে। তুই এটা নিয়ে এত ভাবিস না তো। তবু বৌদি খারাপই লাগতো। আবার এত পাকামি কেন মারিস? বৌদির গলায় এই আবার শোনা মানেই বুঝতে হবে এর থেকে বেশি আলোচনা সে শুনতে চাইছে না। তা পুলিশ কি করছে বলতো? ওরা স্পাইনলেস, সেটা জানতাম, কিন্তু এতটা অপদার্থ? দোষটা কিন্তু সব ক্ষেত্রে পুলিশের না, জানিস। আসলে গোটা সিস্টেমটাই খারাপ। মাঝখান থেকে জাঁতাকলে পড়ে পুলিশের বদনাম হয়। কিছুদিন একটু শখের ডিটেকটিভগিরি করেছিলাম, তখনই জেনেছিলাম এই পুরো ব্যাপারটা। বাবা, বৌদি তলে তলে এত শখের ডিটেকটিভগিরি? হ্যাঁ, ওই আর কি। বেশি কন্টিনিউ হয়নি এই নেশা। 2-একটা কেস হয়তো সলভ করেছি, কিন্তু ওই তারপর তো দাদার সঙ্গে আলাপ, আর তারপরই যা হয় আর কি। প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে। আচ্ছা, তো এটা এতদিন চেপে গেছিলে কেন? কিছুদিনের শখ ছিল রে। তবে এই কিডন্যাপিংয়ের কেসগুলো যদি হাতে আসতো মন্দ হতো না কিন্তু একেবারে। দেখতাম বুদ্ধিটা এখনো খোলতেই আছে কিনা। দেখবে দেখবে, এই বলো না বৌদি, দেখবে। আমি বেশ উত্তেজিত হয়ে উঠেছিলাম কথাটা শুনে, কিন্তু বৌদি আবার সেটাই জল ঢেলে দিল। এসব কেস কি আর গোয়েন্দাদের হাতে আসে? যাও বা আসে, আমার হাতে আসবে কেন? আমি সামান্য হাউসওয়াইফ, তার উপরও একটা ছেলে হয়ে গেছে। ধুস। কিন্তু ভাগ্য বোধ হয় আমাকেই সায় দিল। এই কথাটা বলা মাত্রই গেট খুলে ক্যাম্পাসের ভেতর ঢুকে এলেন ইন্সপেক্টর সৌম্যজিৎ পাল। এনাকে আমি চিনি, দাদা বৌদির বিয়েতে দেখেছি। বৌদির পাড়ায় থাকে, প্রতি বছর ভাইফোঁটায় ফোঁটা দেয় বৌদি। আজ এই সময় আমাদের বাড়িতে দেখে বেশ অবাকই হয়েছিলাম। প্রথমে বৌদি তো জিজ্ঞেসই করে ফেলল, কি ব্যাপার সৌম্যদা, তুমি হঠাৎ? আসলে একটু দরকারেই এসেছিলাম। সময় হবে তোর কাছে? হ্যাঁ, তা হবে, কিন্তু কি ব্যাপার বলো দেখি। তুই কাগজ দেখিসনি? প্রশ্নটা করেই একটা চেয়ারে বসে পড়ল সৌম্যদা। তারপর ধীরে ধীরে সমস্ত ঘটনা খুলে বলল। গত 10 দিনে যে কিডন্যাপিং কেস হয়েছে
তা নিয়ে ওরা নাজেহাল হচ্ছে। এই অপহরণকারীর শেষ টার্গেট হয়েছে ভবানীপুরের বাসিন্দা সৌরিন্দ্রী রায়, যিনি বিখ্যাত ব্যবসাদার সেনজিৎ রায়ের বড় মেয়ে, এবং তার আরও যে পরিচয় আছে সেটার জন্যই পুলিশ মহল কেঁপে যাচ্ছে। এই সৌরিন্দ্রী আদপে একজন সিবিআই অফিসার। একজন সিবিআই অফিসারের গায়ে হাত পড়লে তো এমনভাবে টনক নড়বেই সবার। সৌম্যদা জানালো সন্দেহের তীর আছে বাড়ির আশ্রিত হিমাংশু শেখর দাসের দিকে, যে নাকি দূর সম্পর্কের আত্মীয় হয়। ও বাড়ির আর সৌরিন্দ্রির সঙ্গে ওর নাকি খিটাখিটিও ছিল। কিন্তু ব্যাপারটা বড্ড অবভিয়াস হয়ে যাচ্ছে নাকি? এইরকম কিছু জিনিস হলেই আগেই বাড়ির আশ্রিত আর না হলে দূর সম্পর্কের আত্মীয়র দিকেই সন্দেহ যায়। সেইভাবেই যে প্ল্যান করা হয়নি সেটা নিয়ে তদন্ত করেছো? না না, আমি আবার অন্য কিছু ভাবছি। সব সময় যে পেশাগত শত্রুতাই হবে তার তো কোনো কথা নেই। ধর এটা এরকম হলো, আদপে যদি এটা ব্যক্তিগত শত্রুতা হয়? সঠিক জায়গায় আলো ফেলেছ, কিন্তু তোমার পয়েন্টটা একটু অন্যভাবেও দেখা যায়। যেরকম পেশাগত শত্রু আর ব্যক্তিগত শত্রু যদি একই ব্যক্তি হয় তাহলে বিপদ কিন্তু বেশি। তার মানে বলতে চাইছিস রায় ফ্যামিলির কেউ একজন সমাজের কোনো এক গৌরিত কাজ করছে, আর সেইটা জেনে ফেলায় সৌরিন্দ্রীকে? এই তো এতক্ষণে ঠিক জায়গায় আলোটা ফেলেছ। সেটা কে হতে পারে? হিমাংশু তো ভেরি মাচ অবভিয়াস। ভেরি ভেরি মাচ। তা ও বাড়ির সদস্য কে কে আছে? মানে ওই ফ্যামিলি ট্রিটা কি? ট্রিয়ের কথা তো জানি না, তবে এই প্রজন্মের শাখা প্রশাখার কথা আমি বলতে পারি। এখন তো সেনজিৎ রায় হেড অব দ্য ফ্যামিলি, নির্ঝঞ্ঝাট মানুষ, বিবাদ একদম পছন্দ করেন না। অর্থাৎ সাসপেক্ট নাম্বার 1। হ্যাঁ, আর দ্বিতীয় ওনার স্ত্রী নিহারিকা রায়। ওই ভদ্রমহিলা যত বেশি না ভেঙে পড়েছেন তার থেকে বেশি শো অফ করছেন। চোরের মায়েরই বড় গলা হয়। পরেরটা? সৌরিন্দ্রীর বোন সায়ন্তনী বিদেশে থাকে, দেশে ফেরেনি। ফেরানোর ব্যবস্থা করেছো? আমাকে আর করতে হবে না, ওর মাই ওকে ডেকে পাঠিয়েছে। বুদ্ধিমতির মতন কাজ করেছে। আর শেষ হলো হিমাংশু শেখর। মুখে বলে ওর নাকি ইলেকট্রিক্সের ব্যবসা, কিন্তু তার আড়ালে যে কি রয়েছে তা আমি কিচ্ছু জানি না। আশা করছি জলদি জেনে যাব। লোক লাগিয়েছি ওর পেছনে। পিছু নেওয়ার মতন কারণ পেয়েছো? হ্যাঁ, লোকটার না কথায় গলদ আছে, এটা আমি নিজে দেখেছি এবং আমার লোকেরাও বলেছে। জেরার ফল? খুব একটা কিছু মুখ থেকে বার করা যায়নি ঠিকই, তবে ওর দোকানে সার্চ করলে হয়তো। তা ওর বাড়ির লোকের যখন আপত্তি নেই, সার্চ করে ফেলো। কথা বলে সৌম্যদা যেন অনেকটা হালকা হলো, কিন্তু এত ডিটেলস বৌদিকে বলল কেন? আমার প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পেলাম। সৌম্যদা বলল, আমি চাই তুই এই কেসটা হ্যান্ডেল কর, যদিও আনঅফিসিয়ালি, কিন্তু তোর কোনো ক্রেডিট আমি নেব না। বৌদি হাসলো কথা শুনে। এই হাসির মানে আমি না বুঝলেও সৌম্যদা বুঝেছে নিশ্চয়ই। বৌদি হাসি মুখে বলল, ব্যাপারটা ক্রেডিট নেবার নয় সৌম্যদা, ব্যাপারটা হলো আমি এখন সংসারী হয়ে গেছি। তুমি তো সবই বোঝো, ছেলে বর ঘর সব সামলে এত কিছু কি করতে পারবো? ইচ্ছে থাকলে সব কিছুই হয় রুনা, চেষ্টা তো করে দেখ একবার। বৌদির সঙ্গে চোখাচোখি হলো আমার। আমি ইশারায় কেসটা নিতে অনুরোধ করলাম বৌদিকে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বৌদি বলল, ঠিক আছে, একটু সময় দাও আমাকে, ভেবে দেখি, কথা বলি একবার অভিজ্ঞানের সঙ্গে। ওর আপত্তি থাকলে আমি সত্যি এটা নিয়ে কাজ করতে পারবো না, বিশ্বাস করো। সৌম্যদা বেশি কিছু বলল না, কেবলমাত্র কাজ ঝাঁকিয়ে দিল। সৌম্যদাকে চা খাবার কথা বলেছিল বৌদি, কিন্তু সৌম্যদা চা খেলো না। ফিরে গিয়ে নাকি অনেক কাজ করতে হবে, এই বলে নীরবে বিদায় নিল। বৌদির এই নেশার কথা দাদা জানতো, তাই দাদা খুব একটা আপত্তি করল না। ভাগ্যি ভালো মা বাবা এখন এখানে নেই, থাকলে সবচেয়ে বেশি আপত্তি ওরাই তুলত। আজ সকালে বৌদি আমায় জিজ্ঞেস করলো, তোর কি আজ কলেজ ছুটি? না, কেন গো, দরকার আছে? সেরকম হলে ছুটি নিয়ে নেব। কিন্তু না, ছুটি নেবার দরকার নেই। চল দেখি আমার সঙ্গে এক জায়গায়।
সৌম্যদাকে বলে দিয়েছি, ও চলে আসবে। কোথায় যাবে গো? কোনো কথা নয়। আমি আর কথা বাড়ালাম না। আমার ভাইপোর ডাকনাম বাবান। সে এখন 2 বছরের বাচ্চা। বাবানকে মামার বাড়িতে রেখে আমরা ভবানীপুরের দিকে ঘুরলাম। আমরা তার মানে রায়বাড়ি যাচ্ছি। রায়দের বাড়িটা তো বাড়ি নয়, যেন একটা পেল্লায় রাজপ্রাসাদ। দুদিকে বাগানের মাঝখান দিয়ে রাস্তা সোজা গিয়ে মিশেছে গাড়ি বারান্দায়। 3 ধাপ সিঁড়ি উঠে গিয়ে কাঠের দরজা, তার একটা অংশে কাঁচ বসানো। ভেতরে 2 পা যেতেই ডান দিকে সিঁড়ি, সামনে গিয়ে ডাইনিং রুম, তার পাশেই হয়তো রান্নাঘর। কিরে, একতলা স্ট্রাকচার মনে থাকবে তো? বৌদির প্রশ্নে ঠুক করে মাথা নাড়িয়ে দিলাম। অর্থাৎ মনে থাকবে আমার। আমার ব্রেন খুব ভালো এমনি, একবার যেটা পড়ি বা দেখি সেটা ভুলি না। সবাই কই? প্রশ্ন করল বৌদি। এর উত্তর সৌম্যদা না দিলেও বুঝলাম সেও বেশ অবাক হয়েছে। আমাদের গলার আওয়াজ শুনে এক অল্প বয়সী ছেলে রান্নাঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। তারপর সৌম্যদাকে বলল, ও আপনি? জেঠিমা বলেছিল বটে যে আজ আপনি বাড়িতে আসবেন। সে তো বুঝলাম, কিন্তু আপনার জেঠু জেঠিমা কোথায়? এয়ারপোর্টে গেছে। আজকে সায়ন্তিকা দেশে ফিরছে, তাই ওকে আনতে গেছে। সৌম্যদা গিয়ে সোফায় বসলো। তারপর বলল, তাহলে আপনি আমাদের সঙ্গ দিন। এটুকু বলেই ফিরে তাকালো বৌদির দিকে। তারপর বলল, এই ব্যক্তি হলো হিমাংশু, যার কথা তোমায় বলেছিলাম। বৌদি ভালো করে চোখ বুলিয়ে নিল ওর ওপর। আমিও একবার চোখ বোলালাম। মাঝারি হাইট, গায়ের রং চাপা, চোখে চশমা নেই, বাঁ হাতে 2খানা ব্যান্ড জড়ানো, হালকা দাড়ি গোঁফ, কাঁধ অব্দি লম্বা চুল, পরনে সাদা ট্র্যাক প্যান্ট আর কালো রঙের গেঞ্জি। গলাটাও বেশ ভরাট। মোদ্দা কথা, চেহারার সঙ্গে গলা যায় না। আর ওনার বয়স কতই বা হবে, 30-32 হয়তো। আপনি ইলেকট্রিক্যালসে ব্যবসা করেন? বৌদির এই প্রশ্নের উত্তর ইশারায় দিলেন ভদ্রলোক। বৌদি উত্তর পেয়ে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলল, আপনার ব্যাপারে আমি সব শুনেছি, তা সেটা ঠিক কি ভুল তা তো পরে বিচার করব। কিন্তু যদি সাফাই গাইবার থাকে তাহলে গাইতে পারেন। আমি সাফাই শুনতেই এসেছি। কিছুই বলার নেই, আর যা বলার ছিল ইন্সপেক্টর পালকে বলে দিয়েছি। তবু আমি আপনার মুখ থেকেই শুনতে চাই। না বললে আপনারই ক্ষতি, সেটা জানেন নিশ্চয়ই। জানি। ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিয়ে কথাটা বললেন হিমাংশু শেখর। বৌদি ঠান্ডা দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করছে এখনো। এক্সরে করে নিচ্ছে নাকি? নিশ্চয়ই তাই। এই পর্যবেক্ষণ শেষ করে বৌদি আবার বলল, ইন্সপেক্টর পাল কি আপনি বলেছেন সৌরিন্দ্রের সঙ্গে নাকি আপনার খুব একটা ভালো সম্পর্ক নয়? সেটার জন্য কিডন্যাপ করব? এটা কেমন একটা বোকা বোকা লাগছে নাকি মিসেস মুখার্জি? বৌদি কিছু হয়তো বলতো, কিন্তু তার আগেই কলিং বেল বেজে উঠল। আমাদের চোখ সেদিকে চলে গেল। হিমাংশু শেখর গিয়ে দরজা খুলে দিতেই এক ভদ্রলোক, ভদ্রমহিলা এবং এক অল্প বয়সী মেয়ে ঢুকল। মেয়েটা হয়তো আমার বয়সী হবে বা একটু বড় হয়তো। ভদ্রলোক একটু ভারিক্কি গোছের, চেহারা হালকা মোটার দিকে, চোখে গোল ফ্রেমের চশমা, মাথায় টাক, নাকের নিচে গোঁফ। দেখলেই কীরকম যেন কমেডিয়ান লাগে, কিন্তু আদতে তিনি কিন্তু ভালো মানুষ। ইনিই হচ্ছেন সেনজিৎ রায়, সৌরিন্দ্রির বাবা। ভদ্রমহিলা নিহারিকা রায়, সৌরিন্দ্রির মা। ভদ্রমহিলা আলুর গোদা। এতটা ফুলে গেছেন কেন তা বোঝা মুশকিল। সেদিক থেকে সায়ন্তিকা মানে সৌরিন্দ্রির বোনের চেহারা দেখার মতো। চেহারায় বাঙালি ভাব আছে, দেহে একটা লাস্যময়ী ব্যাপার আছে। গায়ের রং চাপা, পরনে জিন্স আর ক্রপ টপ। ও, আপনি এসে গেছেন? কিছু খবর পেলেন আমার মেয়ের? সৌম্যদা না বুঝিয়ে দিল ইশারায়। সেই উত্তর দেখে নিহারিকা রায় বললেন, আপনারা কি করছেন ইন্সপেক্টর পাল? সামান্য একটা কিডন্যাপিং কেস, সেটাও আপনারা সলভ করতে পারছেন না। ভদ্রমহিলার মধ্যে সত্যিই একটা হামবড়াই ভাব আছে, যেটা একদমই সহ্য হচ্ছিল না আমার। কিডন্যাপিং যে সামান্য একটা কেস, সেটা আপনাকে কে বলল মিসেস রায়? ইন্সপেক্টর পাল তো এই কথা বলবেন না। কথাটা বলল বৌদি।
আর বেশ কাঠিন্যের সঙ্গেই বলল। সেই কাঠিন্যকে ভদ্রমহিলা প্রথমে আমল দেননি, তা ওনার কথা শুনেই বুঝলাম। আপনি কে? আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার জন্য তো আপনাকে ডাকা হয়নি। নিজে থেকে এসেছেন, ধন্যবাদ, সহানুভূতি লাগবে না। বৌদির মুখে আবারও একটা হাসি। সেই হাসি অন্যদের কাছে তো বটেই, আমার কাছেও অচেনা। লাগবে মিসেস রায়, সবই লাগবে। সহানুভূতি তো বটেই। আমার সাহায্য ছাড়া আপনার মেয়ে উদ্ধার পাবে না। আমার মেয়ে একজন সিবিআই অফিসার, তার কত ক্ষমতা আপনি সেটা জানেন? ক্ষমতা আপনারও কম না, ইন্সপেক্টর পালেরও কম না। এই 3 দিনে পারলেন আপনার মেয়েকে উদ্ধার করতে? মনে রাখবেন, ক্ষমতা তখনই ক্ষমতা থাকে যখন সেটা ব্যবহার করে কোনো কাজ হাসিল করা যায়। আপনি কিসের ব্যবসা করেন মিস্টার রায়? ওষুধের ব্যবসা। দোকান আছে নিশ্চয়ই? এলগিন রোড, নেতাজি ভবন থেকে হেঁটে 5 মিনিট দূরে। দোকানের নাম? সেনজিৎ মেডিকেলস। ভালো চলে ব্যবসা? সব সময় কি আর ভালো চলে ম্যাডাম? ব্যবসায় উঁচু নিচু তো লেগেই থাকে, তবে পুরোপুরি মন্দা বাজার দেখতে হয়নি কখনো। বৌদি চুপ করে থাকলো, মাথা নামিয়ে কি একটা ভাবলো। সায়ন্তিকা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এতক্ষণে সে কথা বলল। শুড আই গো? এতক্ষণ ট্রাভেল করে সত্যি খুব টায়ার্ড লাগছে। সরি মিসেস মুখার্জি, আই কান্ট গিভ ইউ টাইম রাইট নাও। বৌদিও হাসি মুখে যাওয়ার অনুমতি দিয়ে বলল, আপনার সঙ্গে পরে কথা বলবো, আপনি গিয়ে চেঞ্জ করে নিন। সায়ন্তিকা চলে গেল। বৌদিও সময় নিল একটু। কিসের জন্য জানি না। বৌদি প্রশ্ন করল, উত্তর দিলেন নিহারিকা রায়। আপনারা কাকে সন্দেহ করেন? ওই যে হিমাংশু, আমার মেয়েকে 2 চোখে দেখতে পারতো না ও। কিসের জন্য হিংসা করতো তা আজও রহস্য। বৌদি হাসছে আবার। হাসির কারণ আমি ভালো করেই বুঝলাম। হাসি না থামিয়ে বৌদি বলল, আপনি বুঝবেনও না মিসেস রায়। যদি আপনার বোঝার ক্ষমতা থাকতো তবে হয়তো অনেক কিছুই বুঝতে পারতেন। এর উত্তর দিলেন না নিহারিকা রায়। বুঝলাম বৌদি আবারও একটা ধাক্কা মেরেছে। আমি নিজের মনেই হেসে উঠলাম। এরপর বৌদি বলল, আমি আজকে চলি, যা বোঝার আমি বুঝে গেছি। ধরে নিন আপনার মেয়েকে আমি ফিরিয়ে দেব, আর আমি অপরাধীকে ধরে নিয়ে আসবো সবার সামনে। আসি, নমস্কার। বৌদি বেরিয়ে গেল, আর পিছু পিছু বেরিয়ে এলাম আমরা। সন্ধে 7টা, পার্ক স্ট্রিটের একটি বাড়ি। তার মধ্যে একটি অন্ধকার ঘরে 4 জন মেয়ে অর্ধ ঘুমন্ত অবস্থায় শুয়েছিল। 3 জনের হুঁশ ছিল না, কিন্তু একজনের চোখে ঘুম নেই। সবাই ঘুমের ওষুধ খেলেও এই মেয়েটি খায়নি। এই মেয়েটি আমাদের চেনা সৌরেন্দ্রী। এত অশান্তি আর বিপদের মধ্যেও ওর মাথা একদম ঠান্ডা। সে ভেবে যাচ্ছে কিভাবে সে এই বিপদ থেকে মুক্তি পাবে। মুক্তি তাকে পেতেই হবে। কোনোভাবে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করা যায় কি? ফোনটাও তো হাতের কাছে নেই, কোথায় যে লুকিয়ে রেখেছে। ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করতেই মনে পড়ল ঘরের বাইরেই একটা ল্যান্ডলাইন আছে। আজকের যুগে এই ল্যান্ডলাইন বস্তুটি যদিও একটু অস্বাভাবিক, কিন্তু সেটাকেই কাজে লাগাতে হবে। যে করে হোক থানায় ফোন করতে হবে। ইন্সপেক্টর সৌম্যজিৎ পালের ফোন নাম্বারটা কি যেন ছিল। হ্যাঁ, মনে পড়েছে। হালকা করে দরজা টেনে দেখলো বেশি আওয়াজ হচ্ছে না। বাড়িতে কেউ নেই, আর যারা আছে তারা মদের নেশায় মাতাল হয়ে আছে। 987634 বিড়বিড় করতে করতে ডায়াল করলো। কিছুক্ষণের মধ্যেই সৌম্যজিৎ পাল ফোন তুললেন। হ্যালো, ইন্সপেক্টর সৌম্যজিৎ পাল হিয়ার। কথাটা শুনেই সৌরেন্দ্রী চাপা গলায় বলে উঠল, হ্যালো হ্যালো ইন্সপেক্টর পাল, আমি সৌরেন্দ্রী রায় কথা বলছি। মিস রায়, কোথা থেকে কথা বলছেন আপনি? এখন কোথায় আছেন? সৌরেন্দ্রী চাপা গলায় সবটা বলল। সে পার্ক স্ট্রিটের একটি বাড়িতে বন্দি।
বাকি 40 জন মেয়েও এখানে আছে। আর এই বাড়ির মালিক মৃণাল চৌধুরী নামের এক ব্যক্তি। ভদ্রলোককে আপনি চেনেন? না, চিনি না। তবে ইনি যে আসল ব্যক্তি নন, আর এনার মাথার উপরে যে অন্য কেউ একজন আছে সেটা আমি ভালো বুঝতে পারছি। ম্যাডাম বলে কাউকে একটা উল্লেখ করেছিলেন, কিন্তু সেই ম্যাডাম যে আসলে কে তা এখনো বুঝতে পারিনি। আচ্ছা, মৃণাল চৌধুরীকে ঠিক কখন পাওয়া যাবে, সকাল না বিকেল? সকাল 10টা থেকে 12টা অবধি উনি থাকেন, আর ওদিকে বিকেল 7টা থেকে 9টা তখন থাকেন। যেতে আপত্তি আছে নাকি? পুলিশকে দেখলে উনি অন্য কথাও কিন্তু বলতে পারেন। আমার এক বান্ধবী, ওর নাম হচ্ছে রাজন্যা, সেই তদন্ত করছে এই ব্যাপারে। না 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 না, ওনাকে একদম একা পাঠাবেন না, উনি কিন্তু খুব বিপদে পড়তে পারেন। আপনি কি বলছেন? ওদিকের পরিস্থিতি আপনি ভালো করে জানেন? কিছুক্ষণ চুপ করে থাকলো সৌরিন্দ্রী, তারপর বলল, এক কাজ করুন, আপনারা দুজনে একসঙ্গে আসুন। আমি দেখছি কি করা যায়। এদিকে একটা ব্যবস্থা করে রাখা ভালো, কখন যে কি হয় তা তো জানি না। আচ্ছা, বাড়িতে কি অবস্থা? কিছুক্ষণের মধ্যে সৌম্যজিৎ রায় সব খুলে বলল। সবটা শুনতে শুনতে সৌরিন্দ্রীর ভুরু কুঁচকে গেল। মনের মধ্যে একটা সন্দেহ চাগার দিয়েছে। তাহলে কি ও যেটা ভাবছে সেটাই সত্যি? সেটাই কি সত্যি হতে চলেছে? না, বাড়ি থেকে না বেরোলে কিছুই যে করা যাবে না। শুনুন মিস্টার পাল, আপনি আপনার বান্ধবীকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আসুন, আর এই সুযোগটাই আমি নেব। পারলে কালই আসুন আপনারা, নইলে। আপনি ভাববেন না, আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাব। থ্যাংক ইউ মিস্টার পাল, আমি এখন রাখছি, নইলে চাপ হয়ে যাবে। ফোন রেখে দিল সৌরিন্দ্রী। তারপর পা টিপে টিপে ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়ল। ভাবল, যতক্ষণ না বাইরের দুজন আসছে ততক্ষণ কাটাবে কিভাবে। 48 ঘন্টা যে কিভাবে কাটিয়েছে সেটা তো সবাই জানে না। এবার কি করণীয় তাহলে? এখন কি করা উচিত ওর? অজ্ঞান হয়ে পড়ে থাকবে? কিন্তু কিন্তু কতক্ষণ? যতক্ষণ না উপায় পাওয়া যায় ততক্ষণই পড়ে থাকা শ্রেয়। সৌম্যজিতের মুখে সবটা শুনে বেশ অবাকই হলো অভিলাষা। পার্ক স্ট্রিট, তাও আবার একজন পুরুষ যার নাম মৃণাল চৌধুরী, এ যে খেলা ঘুরে গেল। বৌদি তবু বলল, আমি এখনো বলছি, এই কথায় বিশ্বাস করো না। সৌরিন্দ্রও ধোঁকা খাচ্ছে, আর আমরাও ধোঁকা খাচ্ছি। সৌম্যজিতের পাশাপাশি অভিলাষাও অবাক হলো। এতটা নিশ্চিত কি করে হচ্ছে বৌদি? সৌম্যজিৎ জিজ্ঞেস করল, তুমি এখনো বলছো মৃণাল চৌধুরী আসল লোক নন? এখনো তাই বলবো, কারণ এই কথা আমি নই, আমার সিক্স সেন্স বলছে। আর তুমি জানো নিশ্চয়ই যে আমার সিক্স সেন্স ভুল কিছু বলে না। সৌম্যদা চুপ করে গেল। আমিও ভেবে পাচ্ছি না ব্যাপারটা কি হলো। একবার যাওয়া দরকার, বুঝলে? না হলে ব্যাপারটা পরিষ্কার হবে না। কবে যাবে? যত তাড়াতাড়ি সম্ভব। আর হ্যাঁ, দয়া করে সিভিল ড্রেসে যেও। সেটা না বললেও চলতো। ইতিমধ্যে আমাদের আলোচনায় দাদা এসে যোগ দিল। এতক্ষণ যা যা ঘটনা হচ্ছিল তা দাদা শুনেছে। সব শুনে দাদা বলল, মৃণাল চৌধুরী করেনটা কি, সেটা কি সৌরিন্দ্রী বলেছে? না ভায়া, সেটা বলেনি, কিন্তু আন্দাজ করে নেওয়াই যায় মেয়ে পাচারের সঙ্গে যুক্ত। না, সেটা তো একটা পেশা, কিন্তু তার বাইরে কি করে? সে তো এই বলে বেড়াবে না যে আমি মেয়ে পাচার করি, আমি হেনা করি, মানে অন্য কোনো নাম যদি থেকে থাকে ভদ্র সমাজে। খবর নিয়ে জানলাম ওনার ওই একটা মাত্রই নাম, ওটি বাদে আর অন্য কোনো নাম নেই। এক কাজ করো, ওই বাড়ি সম্পর্কে আরও কিছু তথ্য নাও। খবর না নিয়ে ওখানে যাওয়া উচিত হবে না। আর হ্যাঁ, যদি সম্ভব হয় রায়বাড়ির ওপর থেকে নজরটা তুলে নাও। আমি নিজেই ওই বাড়ির ওপর নজর রাখবো, আমার নিজের মতন করে। তোর কাজের ধরনগুলোই বেয়ারা, তাই জিজ্ঞেস করে আর লজ্জা দেব না। তোর মতলব কি সেটা জিজ্ঞেস করলে নিজেকেই নিজে ছোট করা হবে। সৌম্যদা চলে গেল। আমি আর দাদা তাকিয়ে থাকলাম বৌদির দিকে। ভুরু কুঁচকে কি একটা ভাবতে থাকলো। তারপর বলল, তোমার কি অফিস যেতেই হবে? মানে খুব জরুরি? ছুটি নেওয়াই যায়, কিন্তু কেন, কোথাও কি বেরোবো নাকি?
আমরা তিনজনে প্রথমে যাব সেনজিৎ রায়ের অফিসে, সেইখান থেকে কাজ সেরে আসবো ভবানীপুর। মানে রায়বাড়ি? তবে ভেতরে যাব না, আমরা বাইরে থেকে নজর রাখবো বাড়ির ওপর। ইতিমধ্যে সৌম্যদাও খবর নিয়ে চলে আসবে, আর সৌম্যদার ফোন পেলে আমরা থানায় গিয়ে মৃণাল চৌধুরীর সঙ্গে দেখা করব। আর সেটাই হবে এই রহস্যের অন্তিম পর্ব। বৌদি যখন বলেছে তখন তো রহস্যের সমাধান হয়েই যাবে তাড়াতাড়ি। আমি উত্তেজিত হয়ে উঠলাম। যে রহস্যের মধ্যে আমরা জড়িয়ে পড়েছি তার মীমাংসা যদি বৌদি করতে পারি তবে যে কি হবে ভাবতেও মজা লাগছে আমার। আমি সাক্ষী থাকলাম এক সাধারণ গৃহবধূর গোয়েন্দা হয়ে ওঠার গল্পের। এবার শুধু দেখার এই রহস্যের মীমাংসা কিভাবে করে বৌদি। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। মিস্টার রায়ের অফিসে যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে 11:30। সেনজিৎ রায় তখনও পৌঁছননি অফিসে, কিন্তু স্টাফ কাজ করছে। আর মিস্টার রায়ের ঘরে আছেন ওনার সেক্রেটারি অনামিকা সেন। বয়স হয়তো 22-23 হবে। সুন্দর তার মুখ, টানা টানা চোখ, গায়ের রং দুধে আলতায়, চুলে বিনুনি বাঁধা। ফর্মাল ড্রেস পরে এসে আমাদের সামনে দাঁড়িয়ে ইয়েস বললেন। সেনজিৎ রায় না থাকলে ইনিই নাকি সবার সঙ্গে দেখা করেন আর কথা বলেন। বৌদি বেশি কিছু বলল না, শুধু বলল, আচ্ছা, প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলা যায়? ভদ্রমহিলা আপত্তি করলেন না। আলাদা চেম্বারে নিয়ে গেলেন বৌদিকে। যাবার আগে বৌদি আমাদের বলে গেল, চাইলে এখানেও বসতে পারো, নইলে বাইরেও অপেক্ষা করতে পারো। আর তুমি? আসছি এক্ষুনি। বৌদি চলে গেল। আমরা অবাক হয়ে তাকিয়ে থাকলাম। একাই যদি কথা বলবে তাহলে আমাদের নিয়ে এলো কেন? দাদার সঙ্গে বাইরের রিসেপশনে এসে বসলাম। প্রায় 20 মিনিট পরে বৌদি বেরিয়ে এলো। হাসি মুখে বলল, কাজ হয়ে গেছে। আমরা চলে এলাম। বাইরে এসে জিজ্ঞেস করলাম, কি কথা বললে? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পারলাম জানিস। আগে সেটা কনফার্ম করতে চাই, আর সেটা কনফার্ম করতে পারবো রায়বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের ওপর নজর রাখার পর। আমরা 3 জন গাড়িতে উঠলাম। গাড়িতে এসে আমি আবার বললাম, ওদের ওপর নজর রাখলেই কাজ হয়ে যাবে বলছো? তাই তো আশা করছি। আগে চল তো দেখি কি হয় ওদিকে, তারপর যা ডিসিশন নেবার নেব। অগত্যা ভবানীপুর পৌঁছতে লাগলো 40 মিনিট। তারপর শুরু হলো আমাদের চোখ রাখা। 1 মিনিট 2 মিনিট করে কতক্ষণ ধরে যে অপেক্ষা করলাম তার হিসেব নেই আমার কাছে। প্রায় 45 মিনিট দাঁড়িয়ে থাকার পর দেখলাম সেনজিৎ রায় বাড়ি থেকে বেরোলেন, হাতে একটা সুটকেস ধরা। মনে হয় লম্বা কোনো ট্যুরে শহর বা দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। বৌদি সময় নষ্ট করলো না, গাড়ি থেকে নেমে বলল, পিছু নাও, দেখো কোথায় যাচ্ছে, আর ফোন করে পাই টু পাই খবর দেবে। প্রয়োজনে থানায় চলে আসবে। চলে আয় তুই। আমি বৌদির সঙ্গে রায়বাড়ির ভেতর গেলাম। ভেতরে এসে দেখলাম বাড়ির অবস্থা বেশ থমথমে। কিছু একটা ঝামেলা নিশ্চয়ই হয়েছে। প্রথমেই দেখা হলো সায়ন্তিকার সঙ্গে। আমাদের দেখে এগিয়ে গেলেন গম্ভীর মুখে। বললেন, অবস্থা দেখুন তো, বাবা বাইরে ট্যুরে গেল, যাবার আগে মায়ের সঙ্গে ধুমধুমার বাঁধালো। মায়ের মতো দিদির থেকে বাবার কাছে ব্যবসাই বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি জানি আমাদের 2 বোনকে তিনি কতটা ভালোবাসেন। বৌদি স্থির দৃষ্টিতে তাকিয়েছিল সায়ন্তিকার দিকে। কথা শেষ হতেই প্রশ্ন করল, বাবা যে বাইরে গেলেন ইন্সপেক্টর পাল জানেন? হ্যাঁ জানেন। বৌদি তীক্ষ্ণ চোখে চারপাশে চোখ বুলিয়ে হিমাংশুকেই খুঁজে বেড়াচ্ছিল বোধহয়। সায়ন্তিকা বলল, বেরিয়েছে, জানি না ফিরবে কিনা। মা একদমই হিমাংশুদাকে পছন্দ করে না। অবশ্য এক্ষেত্রে মাকেও দোষ দেওয়া হচ্ছে না। হিমাংশুদা বড্ড ইনডিসিপ্লিন লাইফ লিড করে। দিদির সঙ্গে এই নিয়ে ঝামেলা বেঁধেই থাকে। দিদিকে হিমাংশু খারাপ কথা বলতো খুব? না,
কথা ভালো করেই বলতো দুজন, কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন দিদির একদমই পছন্দ না, আর সেটাও দিদি অনেকবারই সরাসরি বলে দিয়েছিল। আপনার মা কেমন ব্যক্তি? মা অনেকটা সুরধ্বনির ঝংকার, ঠান্ডা থাকলেও তো ভালো, কিন্তু রেগে গেলে বেসুরো। কি জানেন তো মিসেস মুখার্জি, সুরের ঝংকার তবু সুরে হয়, কিন্তু মা যেন সব সময় বেসুরো। কেন যে ভালো ব্যবহার করে না তা আমরা কেউ বুঝি না। যে পরিমাণ খিটখিটে তা তো সেদিনই দেখলাম। তার সঙ্গে এটাও দেখলাম যে একটা মানুষকে কিভাবে অপমানসূচক কথা বলে পিন ফোটানো যায়, ভদ্রমহিলার সেই বিষয়ে বেশ পারিপাট্য রয়েছে। বৌদি বেশি কিছু না বলে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে এলাম। আসার আগে বৌদি নিজের ফোন নাম্বার দিয়ে এসেছিল, বলেছিল বাড়ির পরিস্থিতি জানাতে থাকবেন, আর আপনার দিদিকে নিয়ে কোনো খবর পেলে অবশ্যই জানাবেন। সায়ন্তিকা মাথা নেড়ে আচ্ছা বুঝিয়ে দিয়েছিল। আমরাও বেরিয়ে এসেছিলাম চুপচাপ। সকাল 11টা। বাড়ির মধ্যে মৃণাল চৌধুরী ঘরে এলেন। ভারী চেহারা, নাকের তলায় গোঁফ, গায়ের রং চাপা, চোখে গোল ফ্রেমের চশমা, পরনে পাঞ্জাবি প্যান্ট, ডান হাতে সোনার ব্যান্ড। মৃণাল চৌধুরী ঘরে আসতেই ঘরে সেন্টের গন্ধ ভরে গেল। সবাই চোখ খুলে তাকালো ওনার দিকে। মৃণাল চৌধুরী হেসে উঠল। নিষ্ঠুর একটা হাসি সেটা। শান্তভাবে বলে উঠলেন, এই বাড়ি থেকে পুলিশের কাছে ফোন গেছিল। আমি জিজ্ঞেস করব না কে করেছিল, কারণ সেটা আমি জানি। আমি শুধু জানি না যে তাকে সাহসটা কে দিল। কেউ কোনো উত্তর দিল না। সবাই ধীরভাবে একে ওকে দেখছে। মৃণাল চৌধুরী সবার উপর চোখ বোলালেন। কিছু একটা আন্দাজ করলেন মনে মনে। সে শান্ত গলায় বললেন, শোনো সবাই, সাবধান করে দিচ্ছি সবাইকে। যেদিন সময় হবে সেদিন সবাইকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তার আগে যদি বেশি চুলকেছো কেউ, কি হবে আমি নিজেও বলতে পারছি না। কথাটা বলে চলে যাচ্ছিলেন তিনি, কিন্তু হঠাৎ সৌরিন্দ্রী উঠে দাঁড়িয়ে বলে উঠল, আপনিও যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাকেও ফল ভুগতে হবে মিস্টার চক্রবর্তী। খুব সাবধানে থাকবেন, বলে দিলাম এখন থেকে। মৃণাল চৌধুরী থমকে দাঁড়িয়ে হালকাভাবে পিছনে ফিরে তাকালেন, কিন্তু কোনো কথা বললেন না। নীরবতা দেখে সৌরিন্দ্রী আবার বলল, মিস্টার চৌধুরী, আপনি যেই হন না কেন আপনি খুব তাড়াতাড়ি ধরা পড়বেন। খুব তাড়াতাড়ি আপনার জম আসবে আপনাকে নিয়ে যেতে। মৃণাল চৌধুরী হেসে উঠলেন। সে হাসি শুনে থমকে গেল সৌরিন্দ্রী। খুব চেনা জানা কাউকে যেন এইভাবে হাসতে শুনেছেও। কিন্তু কাকে শুনেছে এইভাবে হাসতে? কে? হুজ দ্য পারসন? বাড়ির মধ্যে নাকি বাড়ির বাইরে? হাসি মুখে মৃণাল আবার বললেন, পুলিশে কাজই শুধু করলে, বুদ্ধি কিছুই হলো না তোমার। আমার মাথায় কি আছে সেটা আপনি বুঝবেন না মিস্টার চৌধুরী, কারণ আপনার মাথায় সেই বুদ্ধিটা নেই। আই এম এ বিজনেসম্যান মাই চাইল্ড, ইউ শুড নো দ্যাট। আবার একটা ধাক্কা। এই কথাটা ওর বাবা বলে না? ওর বাবা মানে সেনজিৎ রায় এখানে মৃণাল চৌধুরী সেজে আছে। বাবা, তুমি তুমি মৃণাল চৌধুরী? তুমি মেয়ে পাচার করো? কে তোমার বাবা? তোমার কণ্ঠস্বর আর তোমার কথা বলার ধরন আমি চিনতে ভুল করব না বাবা। আমি তোমার বাবা নই, ভুল করছো সৌরেন্দ্রী। ভুল আমি বকছি না, ফাঁকি দিচ্ছ তুমি। কিন্তু ফাঁকিটাও ঠিক করে দিতে পারো না। বলো, তোমার উপর কোন ম্যাডাম আছে? বলো আমাকে। কোনো উত্তর দিলেন না মৃণাল চৌধুরী। পাথরের মতো দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর একবার আমি, তারপর তুমি বোধহয় বলে গটগট করে বেরিয়ে গেলেন। কিন্তু সত্যিই কি মৃণাল চৌধুরী আর সেনজিৎ রায় একই মানুষ, নাকি দুজন আলাদা লোক? সৌরিন্দ্রই ভুল করছে। সেটা জানার জন্য আর একটু অপেক্ষা করতে হবে আমাদের। ততক্ষণ রাজন্যা আর অভিলাষার অভিজ্ঞতা শুনেনি। তারপর আসছি এই ঘটনার পরিসমাপ্তির দিকে। সৌম্যদা থ। আমাদের অভিজ্ঞতা শুনে সৌম্যদা বাকরুদ্ধ। কোনো কথা না বলে
হাঁ করে তাকিয়ে আছে। আমিও অবশ্য অবাক হয়েছিলাম বৌদির কথা শুনে। সেক্রেটারি এই কথা বলেছে? আমার মনের কথা বলল সৌম্যদা। ভদ্রলোক তাহলে অতটা ভালো মানুষ নন যতটা আমাদের মনে হয়েছিল। এর উল্টোটাও হতে পারে। ভদ্রলোক ততটাই অসহায় যতটা আমরা ওনাকে দেখেছি। ড্রাগস ডিলারের সঙ্গে তো যুক্ত। কি উনি যুক্ত? সেটাও ভাববার বিষয়। মানে? উনি যে মৃণাল চৌধুরী হিসেবে জীবনযাপন করছেন সেটা তো প্রেশারেও হতে পারে। ধরে নাও ওনার সেই ম্যাডাম, তা ওনার স্ত্রী হোক বা মেয়ে, ওনাকে জোর করে মৃণাল চৌধুরী সাজিয়ে রেখেছে। এছাড়া ওনার কাছে আর কোনো উপায়ই নেই। এনাকে সামনে রেখে আসল অপরাধী চুটিয়ে অপরাধ করে যাচ্ছেন বলছিস? অপরাধীরা? কি বলিস? দুজন? দুজন। একজন হচ্ছেন ম্যাডাম এবং অন্যজন ম্যাডামের সহচর, বা বলা ভালো আসল মৃণাল চৌধুরী। চৌধুরী আবার আসল নকল আছে নাকি? আছে। এই সেনজিৎ রায় যে নকল তা তো কিছুক্ষণ আগেই বললাম, কিন্তু এনাকে সামনে তো এমনি এমনি রাখেনি। নিশ্চয়ই কাউকে বাঁচানোর জন্যই এই কাজ করা। মৃণাল চৌধুরী আসলে কে? ইনি আছেন কোথায়? আছে হয়তো, আবার নাও থাকতে পারে। নেব না, যতক্ষণ না উনি নিজে বাইরে আসছেন। এরা কেমন হয় তুমি জানো না কি সেটা? সৌম্যদা কিছুক্ষণ চুপ থাকলো। কি যে ভাবছে সেটা আমি না বুঝলেও বৌদি বুঝেছে নিশ্চয়ই। এই নীরবতার মধ্যেই দাদার ফোন এলো। বৌদি চট করে ধরে নিল ফোনটা। বলো, কি জানতে পারলে? দাদা কি বলল তা শুনতে পারলাম না, কিন্তু বৌদির মুখে যে অদ্ভুত পরিবর্তন এসেছে তা বুঝেছিলাম। যেন রংধনুর 7টা রং বৌদির মুখে দেখলাম। বেশ কিছুক্ষণ পর, আচ্ছা এখন রাখছি, বাড়িতে দেখা হচ্ছে। ফোন রেখে বৌদি বলল, কনফার্ম নিউজ পেয়ে গেছি। সেনজিৎ রায়ই আমাদের মৃণাল চৌধুরী, বা বলা ভালো সাজানো মৃণাল চৌধুরী। বাড়ির লোকে বলে বেরিয়েছেন অফিস ট্যুরে যাচ্ছেন, অফিসের লোকও তাই জানে। কিন্তু ওনার সেক্রেটারি, আমি, তুমি আর আসল অপরাধীরা জানে যে উনি আছেন পার্ক স্ট্রিটের সেই বাড়িতে। ওনার কাছে পৌঁছবার আগে আমার কি কর্তব্য সেইটা বলো। বৌদি বুঝিয়ে দিল তার কি কাজ। সবটা শুনে সৌম্যদা বলল, বিকেলের দিকে সব খবর পেয়ে যাবি। আশা করছি কাল তুই অপরাধীকে ধরে ফেলতে পারবি। আজ তাহলে। বৌদিও উঠে দাঁড়ালো। তারপর হাসি মুখে বলল, আমি চলি, আমিও বসে থাকছি না। কাজেই যে আগে খবর পাবে সেই কিন্তু জানাবে। এই বলে আমরা বেরিয়ে এলাম। তারপর বাড়ির দিকে না গিয়ে গেলাম অন্যদিকে। মৃণাল চৌধুরী রূপী সেনজিৎ বসেছিলেন ঘরে। একজন মহিলা এসে দাঁড়ালেন ওনার সামনে। তার দিকে তাকালেন সেনজিৎ রায়। সেনজিতের চোখের মধ্যে এক কঠিন দৃষ্টি ধরা পড়েছে। সেই দৃষ্টিতে মহিলা বিন্দুমাত্র ভয় পেলেন না। সেনজিৎ থমথমে গলায় জিজ্ঞেস করলেন, আর কতদিন এই নাটক চলবে? না, আমরা বেরিয়ে যাচ্ছি যতদিন না তুমি ধরা পড়ছো। কথাটা বলেই হেসে উঠলেন সেই মহিলা। সেই হাসি ভয় পাইয়ে দিল সেনজিৎকে। উনি কেঁপে উঠলেন ভয়তে। তারপর কাঁপা এবং ভীত গলায় প্রশ্ন করে উঠলেন, মানে তুমি আমাকে শেষ করে দিতে চাইছো? তুমি এতটা নীচ মানসিকতার সেটা তো জানা ছিল না। যার তত্ত্বাবধানে থাকলে তাকেই মেরে দিচ্ছ তুমি আজ। নিয়ম মিস্টার রায়, এটাই তো নিয়ম। যার খাবে, যার পড়বে, তাকেই বিপদে চুবিয়ে ফেলো। শোনেননি এই প্রবাদটা? একটা চামার, মস্ত বড় চামার তুমি। বলুন, যত খুশি কথা বলুন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কারণ চেঁচামেচি করলেও আপনি জেলে যাবেনই। কথাটা বলেই হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছিলেন সেই মহিলা। কিন্তু সেনজিৎ রায় তাকে ডাকায় সে থেমে গেল। তুমি এইভাবে আমাকে ধনী প্রাণে মারছো? কে তুমি? প্রশ্নটা করার কারণ মহিলার মুখ হুডি দিয়ে ঢাকা। আধো অন্ধকার ঘরে সে নিজের মুখ খুলল, কিন্তু তাও সেনজিৎ বুঝল না অন্যদিকে কে দাঁড়িয়ে আছে।
ধীরে ধীরে সে এগিয়ে এলো, তারপর আলোর সামনে ঝুঁকে নিজের মুখ দেখালো। চমকে উঠলেন সেনজিৎ রায়। এই যে তার ছোট মেয়ে সায়ন্তনী। তুমি আর আমি এত দিন ধরে তোমার মাকে ভুল বুঝে এসেছি। আমি তো এটাই চেয়েছিলাম। তোমার আর মায়ের মধ্যে দূরত্ব বাড়লে আমারই তো সুবিধা। মা যে সব জেনে ফেলেছিল, আর শেষমেশ দিদিকেও সব জানিয়ে দিল। দিদি প্রথমে বিশ্বাস করলেও পরে আমার এই আস্তানা জেনে ফেলল। পরে অবশ্য তোমাকে আমাদের দলে টেনে আনতে বাধ্য হই, কারণ আমার সঙ্গী এখন বিদেশে চলে যায়। আর এদিকে দিদি পুলিশকে সবটা জানিয়ে দেয়। সেই কারণে দেশে ফিরলেও আমার আসল বিজনেস অ্যান্ড লাইফ পার্টনার সামনে আসতে পারেনি বা পারছে না। কে তোমার ব্যবসার সঙ্গী? সায়ন্তনী কিছু বলার আগেই দরজার সামনে থেকেই সৌরিন্দ্রির গলা এলো। আর কেউ না বাবা, সে আমাদের দুঃসম্পর্কে দাদা হিমাংশু। দুজনেই চমকে উঠে দরজার দিকে তাকালো। সৌরিন্দ্রি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ওর পিছনে ইন্সপেক্টর সৌম্যজিৎ পাল। রাগে ফেটে পড়ল সায়ন্তনী। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি কোনো কাজে আজ অব্দি সাফল্য পাইনি। আজ আবার তুই আমার পথের কাঁটা হলি কেন? কেন বারবার সামনে আসিস তুই? আমি ছাড়া তোকে কে ভালো রাস্তায় ফেরাবে বলতো? তোর কীর্তি অনেকদিন ধরেই আমার সন্দেহজনক লাগছিল, কিন্তু নিজের বোন হোস তো, তাই সন্দেহ করতে পারিনি যে তুই মেয়ে পাচার করিস। মেয়ে পাচার আমি করি না। হ্যাঁ জানি, তুই ড্রাগস র্যাকেটেরও মাথা। তার প্রমাণ কিন্তু ইন্সপেক্টর পাল দিয়ে দিয়েছেন আমাকে। হিংস্র সাপদের মতো সৌম্যজিৎ পালের দিকে তাকালো সায়ন্তনী, তারপর বলল, মিস্টার পাল? ওনাকে তো ইন্সপেক্টর বাল বলা উচিত। কথাটা শুনে সৌম্যজিৎ গলা খাঁকরানি দিয়ে উঠল। আর তারপরেই সৌরিন্দ্রি বললেন, আহা, আবার মুখ খারাপ করছিস কেন? চল থেকে থানায় চ, বাকি কথা ওখানেই হবে। মৃণাল চৌধুরী ওরফে সেনজিৎ রায়কে নিয়ে থানার উদ্দেশ্যে চললেন সবাই। থানায় বসে আছি আমরা। বৌদি হিমাংশুবাবুকে হাওড়া স্টেশনে পায়নি, কিছুটা ব্যর্থ হয়ে ফিরে এসেছে থানায়। সৌম্যদা তার দলবল নিয়ে পার্ক স্ট্রিট গেছিল। সেখান থেকে সৌরিন্দ্রি ও তার বাবা সেনজিৎ রায়কে উদ্ধার করে এনেছে। আর এই রহস্যের আসল কালপ্রিট সৌরিন্দ্রির বোন সায়ন্তিকাকেও। কিন্তু সায়ন্তিকা কিভাবে? বৌদি বলল, যতটুকু বুঝেছি সেটার উপরে ভিত্তি করেই রহস্যের সমাধান করছি। আগামুড়ো আপনিই জুড়ে নেবেন ইন্সপেক্টর পাল, কারণ এই কেসের ডিটেলস তো আপনি ভালোই জানেন। কিছুক্ষণ সময় নিয়ে বৌদি আবার বলল, রহস্যের সূত্রপাত হয় ৭২ ঘন্টা আগে, যেদিন সৌরিন্দ্রিকে অপহরণ করা হয়। পুরো কেস শুনে বেশ অবাক হয়েছিলাম। অপহরণকারীরা যদি অপহরণ করতেই চায়, তবে কি বাড়ির সামনে থেকে করবে? যদি কিডন্যাপই করতে হয়, তাহলে তো যে কোনো জায়গা থেকে কিডন্যাপ করা যায়, বাড়ির সামনে থেকে কেন? আর এসব দল যা রুথলেস হয়, একজন সিবিআই অফিসারকে কি কিডন্যাপ করে পাচার করার দুঃসাহস কেউ দেখাবে? এই প্রশ্ন মনে জাগতেই প্রথম খটকা মনে এলো। এই কিডন্যাপিং করা হয়েছে জাস্ট ফর অ্যান আই ওয়াশ। হয়তো অন্য কোনো মতলব আছে ওদের। সেই দাও মারতে পারলেই হয় তাকে মেরে দেবে, না হয় ছেড়ে দেবে। আর এখান থেকেই আমার তদন্তের প্রথম ধাপ শুরু হয়। এটুকু বলে বৌদি থামল। কিছুক্ষণ সময় নিয়ে বৌদি আবার বলা শুরু করলো, আমার প্রথম সন্দেহ জাগে রায় ভিলায় গিয়ে। মেয়ে হারিয়ে হয় পুলিশের ওপরে উগ্র ব্যবহার হবে, নয়তো ভেঙে পড়া ব্যবহার হবে। কিন্তু মিসেস রায়ের উগ্রতা আর মিস্টার রায়ের ম্রিয়মান ভাবের মধ্যে কেমন যেন একটা নাটক করার ভাব আছে। ওইভাবে কোনোদিনও কাউকে কনভিন্স করা সম্ভব নয়, কিন্তু নাটকীয়তার দরকার কি? এই খটকা নিয়ে বাড়ি ফিরে ভাবতে শুরু করি। বুঝতে পারছিলাম কোনো একটা গন্ডগোল আছে। তাহলে কি এনাদের মধ্যে কেউ একজন অপহরণের সঙ্গে যুক্ত? তদন্ত করতে শুরু করলাম। ইতিমধ্যে সৌরিন্দ্রি আমাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়।
সে জানায় এই বাড়িতে মৃণাল চৌধুরী নামক এক ব্যক্তি আছেন, যিনি সব ব্যাপার সামলান। কিন্তু তিনি একা নন, তাঁর সঙ্গে এক ম্যাডামও আছেন। এই খবর পেয়ে আমি মিস্টার রায়ের অফিসে যাই, আর সেখানে গিয়ে জানতে পারি মিস্টার রায় 2 মেয়েকেই ভালোবাসেন। কিন্তু তাও বড় মেয়ে সৌরিন্দ্রির প্রতি তাঁর টান বেশি। অনেক টাকা খরচ করে তাকে সিবিআই অফিসার বানিয়েছেন উনি। কিন্তু মিসেস রায়ের টান ছোট মেয়ে মানে সায়ন্তিকার দিকে। সায়ন্তিকা নিজের চেষ্টায় আজকের জায়গায় এসেছে। তাকে অল্প স্বল্প সাহায্য করেছে দূর সম্পর্কের আত্মীয় হিমাংশু শেখর দাস। এই ব্যক্তির উপস্থিতি সত্যি, কিন্তু আমরা যাকে হিমাংশু শেখর দাস হিসেবে চিনি, তিনি কিন্তু আদপে হিমাংশু শেখর দাস নন। তাকে হিমাংশু শেখর সাজানো হয়েছে। শিখণ্ডী খাড়া করবে বলে তিনি রাজি হন, তবে কারণ ছিল অবশ্যই। কথাটা বলেই বৌদি সায়ন্তিকার দিকে তাকালো, তারপর হালকা গলায় প্রশ্ন করল, কনভিন্স করালেন মা বাবাকে? প্লাস্টিক সার্জারি কি? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিল সায়ন্তিকা। তারপর চাপা এবং শান্ত গলায় উত্তর দিল, প্লাস্টিক সার্জারি কিছুটা, তারপর প্রস্থেটিক মেকআপও ছিল। কিছুক্ষণের জন্য প্রস্থেটিক মেকআপ করে নিত, রাতে নিজের ঘরে ঢুকে পড়তো, সকালে একই প্রসেসে। মাথা নামিয়ে বৌদি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তা ওনার আসল নাম কি? হিমাদ্রি দাশগুপ্ত। আমরা কলেজের বন্ধু ছিলাম। বৌদি মনে কি একটা ভেবে শান্ত গলায় কেটে কেটে স্পষ্টভাবে বলল, আর সেই কারণেই আপনার দিদিকে অপহরণ করিয়েছিলেন সম্ভবত এই হিমাদ্রিকে দিয়ে, এবং করিয়েছিলেন ভয় পেয়ে। কারণ ভেবেছিলেন বাড়ির খোঁজ যখন পেয়ে গেছেন আপনার দিদি, তখন নিশ্চয়ই আপনার এবং ওনার আসল পরিচয় উনি নিশ্চয়ই জানেন। হিমাদ্রির আসল পরিচয়ও জেনে গেছিল দিদি, ওটাও একটা কারণ বটে। তা মেয়ে পাচার কবে থেকে করছেন? আমি মেয়ে পাচার করি না, আবার বলে দিচ্ছি ভালোভাবে। ডিলিংও এক ধরনের পাচার, সেটা জানেন নিশ্চয়ই। এই ব্যবসা বিগত 7 বছর ধরে করছি। আমি কিছুদিনের জন্য বিদেশ গেছিলাম বাইরের কিছু ডিলিংস করতে, আর হিমাদ্রিদার ওপর ইনস্ট্রাকশন ছিল দিদির তরফ থেকে কোনো সমস্যা যদি আসে তাহলে দিদিকে অন্য কোথাও শিফট করে দিতে, কিন্তু প্রাণে যেন না মারে। হাজার হোক দিদি তো মারতে মন চায়নি, কিন্তু আমি বিদেশে থাকাকালীন যে এত কিছু হয়ে যাবে ভাবিনি। ঘটনা জেনেই এখানে ফিরে আসেন, তাই তো? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিলেন সায়ন্তিকা রায়। সেই উত্তরের মধ্যে বৌদিও যেন নিজের সাফল্য খুঁজে পেল। হাসি মুখে বৌদি বলল, এই ছিল আমার রহস্য। এখনো কিছু রহস্য বাকি থাকলো। কেন মিস্টার রায়কে ভিকটিম করা হলো? কেন মিসেস রায় ওই রকম বাজে মেজাজের হয়ে গিয়েছিলেন? সেই উত্তরগুলো বোধহয় হিমাদ্রিকে না পেলে মিলবে না। সৌম্যদা, চলি গো, পরে দেখা করো না হয় বাড়িতে। সৌম্যদা মাথা দোলালো, আর আমরাও বেরিয়ে এলাম। বৌদি প্রমাণ করে দিল সে আমাদের জ্যান্ত দুর্গা। থানা থেকে বেরিয়ে বৌদির শেষ কথা, লাঞ্চটা কোনো রেস্তোরাঁতে সারলে হয় না? গল্পের উপসংহার লিখতে বসে মুখের হাসি আর বুকের গর্ব দুটোই চওড়া হয়ে যাচ্ছে। যে 40 জন মেয়েকে উদ্ধার করা হয়েছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। গুড নিউজ, ভেরি গুড নিউজ। আর যে ভালো খবর আছে সেটা হলো সরকার থেকে বৌদিকে সম্মানীয় দেওয়া হয়েছে। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। ড্রাগস র্যাকেটের মাথাকে ধরে দেওয়ার জন্য সৌম্যদা খবরটা এনে দিল আমাদের বাড়িতে। ইতিমধ্যে মা বাবা ফিরে এসে বৌদির এই কীর্তি শুনেছে। মা যে খুশি হয়েছে তা নয়, কিন্তু বাবা খুব খুশি। বৌদিকে অনেক আশীর্বাদ করলো বাবা। এরপর বলল মেয়ে পাচারের মূলটা উপড়ে ফেলতে। কিন্তু মূল থেকে উপড়ে ফেলা কি এতই সোজা? কে জানে। একদিন আমি ডাইনিংয়ে বসে আগাথা ক্রিস্টি পড়ছি, আমার ভাইপো খেলছে, বৌদি ওকে খাইয়ে দিচ্ছে।
এবার পড়তে বসার পালা। হঠাৎ করে বৌদির ফোন বেজে উঠল। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোন রিসিভ করে বৌদি স্পিকারে দিল। হ্যালো বলতেই অন্য দিক থেকে কথা এলো। আমার সঙ্গীটিকে তো ধরিয়ে দিলেন, আমাকে কিভাবে ধরবেন সেটা ভেবেছেন কি ম্যাডাম? আমার বুকটা ধক করে উঠল। হিমাদ্রি দাশগুপ্ত। আপনিও আমার থেকে ছাড় পাবেন না মিস্টার দাশগুপ্ত। আমি আপনাকে ধরবই। অপেক্ষায় থাকলাম, খুব জলদি দেখা হবে। হবে, নিশ্চয়ই দেখা হবে। আর যেদিন হবে সেদিন আমার আনন্দের সীমা থাকবে না। সুন্দর, বেশ সুন্দর। দেখা হচ্ছে, তাহলে রাখি ম্যাডাম। ফোন কেটে গেল। বৌদি ফোন কেটে শুধু একটা কথাই বলল, স্কাউন্ড্রাল। আমি বুঝলাম যুদ্ধ এখনো শেষ হয়নি। দামামা এখনো বেজে চলেছে। ততক্ষণ চলবে যতক্ষণ না হিমাদ্রি দাশগুপ্ত ধরা পড়বে। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা। অনুভব মুখার্জির লেখা পাচার। বাবার চরিত্রে সোমজিৎ, মিস্টার পাল শুভঙ্কর, মা ঋষিতা, হিমাংশু পিনাকি, সায়ন্তনীর ভূমিকায় মনীষা, বৌদির চরিত্রে অনন্যা, হিমাদ্রি শ্রীদীপ, দাদা সৌমিক দাস, সৌরিন্দ্রের ভূমিকায় অরিত্রা এবং অফিসারের ভূমিকায় আমি স্বর্ণাভ। গল্পের নাট্যরূপ অরিত্রা। সমগ্র পর্ব পরিচালনা, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।